ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে কথাটা বলছিলেন জিও পলিটিক্সে খুবই আলোচিত একটা ব্যাপার যে আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। কিন্তু সমস্যা হচ্ছে এই কথাটা শুধু আমাদেরকে শোনানো হয়, মানে ভারত কি প্রতিবেশী হিসেবে আমাদেরকে পাল্টাতে পারবে? সেও পারবে না। সো এই বাক্যটা তাদের জন্যও সত্য, তাদেরও রিয়েলাইজ করা দরকার। এবং বাংলাদেশের মতো একটা দেশ সাইজে ভারতের তুলনায় বেশ ছোট, কিন্তু 18 কোটি মানুষ আছে এখানে। আপনি ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়। সো এইভাবে আপনি আমাদেরকে ঘিরে আছেন, তাদের স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি রিজনেও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে এমন মানুষ রাখা যারা কার্যত ভারতকে তীব্র ঘৃণা করে, এটা তাদের জন্য ভালো না। সুতরাং এটা তাদেরকে মনে রেখে কাজ করতে হবে। এবং আমি আজ দেখলাম পররাষ্ট্র সচিবের বক্তব্য শুনলাম, মনে হলো যে তারা কিছুটা হলে রিয়েলাইজেশনের দিকে যাচ্ছে, যদিও কোস্টগার্ডের ইস্যুটা আমরা এখনও স্পষ্ট নই। কিন্তু কেন এই কাজটা করছে, আমি আসলে খুব বড় একটা ঝুঁকি দেখি এই কারণে যে ভারতের বিদ্যমান যে রাজনীতি আছে, বিজেপি আরএসএসের যে রাজনীতি আছে। আমি একটু আরএসএসে যদি যাই, আরএসএসের জন্ম আমি ভুল না করলে 1925 সালে, ওদের 100 বছর পূর্তি হতে যাচ্ছে। 22 সালে মুসোলিনি প্রথমবার ক্ষমতায় আসে এবং তার আগে থেকে তাদের এই ফ্যাসিস্ট পলিটিক্স শুরু হয়েছে এবং আরএসএস ঘোষিতভাবেই ফ্যাসিস্ট। তাদের প্রাথমিক যে ইন্সপিরেশন, এটা দেখেই তারা ইন্সপায়ার্ড হয়েছে, এটা তারা লুকোছাপা করেন না। সো এরকম একটা ভাবাদর্শ যখন ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছে, তখন আসলে আপনার এই জাতিভিত্তিক উত্তেজনা আপনার রাজনীতির পক্ষে যায়। যেমন ধরুন, যারা মোদি বলছেন বা তাদের অ্যাটিটিউড হচ্ছে তারা পৃথিবীর বা এই দক্ষিণ এশিয়ার সব হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা, তাই তো? আপনি কারো রক্ষাকর্তা কখন হয়ে উঠতে পারেন? যখন কেউ বিপদগ্রস্ত হয়। সুতরাং তার দেশের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি বিপদগ্রস্ত হয়, দক্ষিণ এশিয়ার কোনো দেশে যদি বিপদগ্রস্ত হয়, তাহলে তার সেভিয়ার হয়ে ওঠার ন্যারেটিভটা সামনে আনা সহজ হয়। ফলে বাংলাদেশে হোক না হোক, কিছুটা হোক, পলিটিক্যাল কারণে হোক, আপনি সবগুলোকে কমিউনাল হিসাবে প্রেজেন্ট করবেন এবং যদি যথেষ্ট না হয় আপনি যথেষ্ট ঘটানোর চেষ্টা করতে পারেন। সো এই হচ্ছে ভয়ঙ্কর জায়গাটা, এটা তাদের রাজনীতির জন্য ভালো। এবং প্রতিবেশী বাদ দেন, আমরা একটু যদি ভারতের অভ্যন্তরে যাই, ভারতের মণিপুরে বহু মাস থেকে যে ঘটনা ঘটছে, কেন ঘটছে? এগেইন দেয়ার আইডেন্টিটি পলিটিক্স। ওখানে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তুলনামূলকভাবে পরে গেছেন। মেয়েতেরা যারা সমতল ভূমিতে থাকেন, ক্যাপিটালের আশপাশে থাকেন, একটা ভ্যালিতে, তাদের ওভারঅল সক্ষমতা বেশি, আর্থিক সক্ষমতা বেশি আছে। আর পাহাড়ে যারা থাকেন, নাগারা আছেন এবং কুকিরা আছেন, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। বিজেপি যখন এই মেইতিদের জন্য কতগুলো আইন প্রণয়ন করতে গেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে বেশি সুবিধা দেওয়ার জন্য, ওখানে পাহাড়ে জমি কেনা থেকে, যেগুলো একসময় তাদের জন্য আসলে রেস্ট্রিক্টেড ছিল, কুকিদের জন্য, নাগাদের জন্য, সেখানে তাদেরকে দেয়া শুরু করলেন। ফলে যেটা হলো, আপনার এই হিন্দু আইডেন্টিটি পলিটিক্স, দ্য ভেরি ফ্যাব্রিক অফ ইন্ডিয়া, সেটাই ভেঙে দিতে পারে। আমরা একটু স্মরণ করবো, জনাব বারাক ওবামা একটা ইন্টারভিউ দিয়েছিলেন ক্রিশ্চিয়ান আমানপোকে, যখন জনাব মোদি আমেরিকা সফর করছেন লাস্টবার, তখন ওবামা ঠিক বিজেপির পলিটিক্স সম্পর্কে এই কথাটাই বলেছিলেন। আমরা এখন অনেকে বলার চেষ্টা করছি, আপনি আপনার দেশের মানুষকে আদর করছেন, আপনি অন্য ধর্মের মানুষ তো বটেই, যারা কোনো বর্ণের অন্তর্ভুক্ত না, আউটকাস্ট, শিডিউল্ড কাস্ট, যারা দলিত সম্প্রদায়ের মানুষ, যার সংখ্যা 20 কোটির বেশি, আপনি তাকেও তো আদর করছেন। আপনি যেমন মুসলমানকে মাংস খাওয়ার জন্য হত্যা করছেন, একজন দলিত গরু মারা গেছে, উনি চামড়া ট্যান করেন, উনি চামড়া ছাড়াতে গেছেন, আপনি তাকেও তো পিটিয়ে মেরে ফেলার হিস্ট্রি ভারতে তৈরি করেছেন। ফলে এটা আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে, আপনি এটা না করেও থাকতে পারছেন না। আরেকটা জিনিস একটু যোগ করব, বিজেপি গত নির্বাচনে খারাপ করার পর থেকে আমার বিশ্বাস যে ভবিষ্যতে তারই আইডেন্টিটি পলিটিক্স আরও খারাপ দিকে যাবে। কারণ আগামী নির্বাচনে সে কী করবে? যেমন ধরুন, এবার বাবরি মসজিদ, ওই জায়গায় যে তারা মন্দির করলো, সেটা কমপ্লিট করার আগেই তারা উদ্বোধন করেছে, যাতে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটাকে অ্যাভয়েড করেছে, যে না এটা ভুল হচ্ছে, ধর্মীয়ভাবে ঠিক হচ্ছে না, বাট দে ডিড ইট তাদের নির্বাচনের জন্য। এখন সমস্যাটা কি দাঁড়াচ্ছে ওদের রাজনীতির ভবিষ্যতে? তারা কি বলতে পারবে যে আমি মানুষের জন্য ওয়েলফেয়ার নিশ্চিত করব? যখনই সে কথা বলবে তখনই পাল্টা কথা, তুমি তো 10 বছর ক্ষমতায় ছিলে, তো তুমি কি করেছো এই 10 বছর? সো তার পক্ষে আর ওয়েলফেয়ার দেওয়ার রাজনীতি করা সম্ভব না। তাহলে কি করার আছে? সফল হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, এই পোলারাইজেশন তৈরি করা, মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা। এবং এতে আমি মনে করি যে আমাদের এখানে দীর্ঘমেয়াদী একটা সংকট, বিজেপি অন্তত যতদিন ক্ষমতায় আছে ততদিন থাকবে। একটু যোগ করে শেষ করব, পশ্চিমবঙ্গে তাদের রেটরিকের ফলটা আপনি দেখবেন। মমতা ব্যানার্জি
সেন্টারের সাথে বাংলাদেশ প্রশ্নে অ্যালাইন্ড হলেও প্রথম একবার বলেছিলেন 4-5 দিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমি শুধুমাত্র শশী থারুরকে দেখেছি এই ধরনের আলাপ করতে, আর কেউ না। কংগ্রেসও দেখবেন হুবহু অলমোস্ট বিজেপি যা বলছে তাই করছে। সেই মমতা ব্যানার্জি একসময় বাংলাদেশে ইউএন ফোর্স ডিপ্লয় করার কথা বলছেন, আমি বলছি না তিনি সেটা রিয়েলি চেয়েছেন, কিন্তু মানে তাদের ভোটের মাঠটাকে এমন ডিভাইসিভ, এমন র্যাডিক্যালাইজ করা হয়েছে যে রাজনীতিটা ইটসেলফ পাল্টে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে। আর একটা জিনিস বলে শেষ করি, অর্ক ভাদুরীর সাথে আজকে এই প্রথম আমি শোতে, আমি আগে অন্যান্য জায়গায় তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়েছি, আজকে সামনাসামনি আছি, আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি সেখানে থেকে আমাদের